বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা অনার্স দ্বিতীয় বর্ষ 2022-23 সেশন এবং অন্যান্য সেশনের যারা ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশন কেমন হচ্ছে, প্রস্তুতি কেমন চলতেছে, তোমরা প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট করে জানাবা। আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতি অনেক অনেক ভালো নিয়েছো এবং সেই পরীক্ষার প্রস্তুতিটাকে তোমাদেরকে আরেকটু ভালো করার জন্য বা কেমন করেছো সেটা দেখার জন্য বা যাচাই বাছাই করার জন্য আজকে তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ টপ মোস্ট ইম্পর্টেন্ট কিছু মডেল কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো। আজকে আমাদের দারুণ একটি দুর্দান্ত মডেল কোয়েশ্চেন। আমরা তোমাদেরকে বলেছিলাম পরীক্ষার আগে পূর্ব মুহূর্তে আমি চেষ্টা করব তোমাদেরকে স্পেশাল কিছু মডেল কোয়েশ্চেন ক্লাস উপহার দেওয়ার জন্য, সেটার ধারাবাহিকতায় কিন্তু আমি চলে এসেছি তোমাদের কিছু স্পেশাল মডেল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে। আজকে চেষ্টা করব, তোমাদের তো অনেক কিছু পড়া হয়েছে, অর্থাৎ আমরা আজকে চেষ্টা করব 1 থেকে 14 নং পর্যন্ত তোমরা কিভাবে কেমনভাবে অ্যান্সার করবে পরীক্ষার হলে সেই বিষয়টা নিয়ে টোটাল এটজেড আজকে আলোচনা করার চেষ্টা করব। এবং 1 থেকে 17 নং পর্যন্ত পরীক্ষার হলে কিভাবে খাতায় প্রেজেন্ট করবা, কোন লেখাগুলা কিভাবে লিখবা, সেই বিষয়গুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা প্রত্যেকেই আজকের ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা। আজকে আমরা গুরুত্বপূর্ণ মডেল কোয়েশ্চন 1 নিয়ে হাজির হয়েছি। আমরা এইভাবে প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করব তোমাদেরকে গুরুত্বপূর্ণ স্পেশাল কিছু মডেল কোয়েশ্চেন রাখার জন্য, এবং আমরা পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত অর্থাৎ তোমাদের 22 তারিখের রাত আগ পর্যন্ত অর্থাৎ আমরা 21 তারিখ পর্যন্ত তোমাদের স্পেশাল কিছু মডেল কোয়েশ্চেন নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাসে জয়েন করতেছো তোমরা প্রত্যেকেই একটু তোমাদের যারা খুবই কাছের ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে আমরা ক্লাসটা একটু মেনশন করে দেই, যেন তারাও আমাদের ক্লাস থেকে উপকৃত হয়। আমরা তাদের জন্য একটু অপেক্ষা করি, তারাও যেন আমাদের ক্লাস থেকে উপকৃত হয় এবং তারাও যেন আমাদের ক্লাসের বেনিফিটটা পায়। সো তোমরা প্রত্যেকে একটু ক্লাসটা অবশ্যই কী করবা, তোমাদের বন্ধু বান্ধবী ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে ক্লাসটা একটু ছড়িয়ে দাও। এবং তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে, আজকে তোমাদেরকে পূর্ণাঙ্গ একটা মডেল কোয়েশ্চন দেখাবো। 1 থেকে 14 নং পর্যন্ত তোমরা কেমনভাবে কিভাবে প্রশ্ন পরীক্ষায় অ্যান্সার করবা সেই বিষয়ে আজকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আমরা দেখতে পাচ্ছি রিফানলা লিখছে, তাসপিয়া লিখেছে রাইট হ্যান্ড সাইড, কিছুই পড়ি নাই, সমস্যা নাই ইনশাআল্লাহ। আমাদের শর্টকাট টেকনিক রয়েছে এবং ক্লাসে তোমরা কিভাবে কি পড়বা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শারমিন জয়েন করেছে। সো তোমরা আমরা একজন বন্ধু বান্ধবীকে মেনশন করি যাতে করে তারাও আমাদের ক্লাস থেকে এই বেনিফিটটা পায় এবং তারাও আমাদের ক্লাস থেকে উপকৃত হয়। আমরা দেখতে পাচ্ছি শারমিন তার বান্ধবীকে মেনশন করেছে, তারপরে জাহিদ তার মাহমুদ হাসান ফ্রেন্ডকে মেনশন করেছে, লিটন তার ফ্রেন্ডকে মেনশন করেছে। আমরা একজন বন্ধু বান্ধবীকে মেনশন করি, তারাও যেন আমাদের ক্লাসের বেনিফিটটা পায়। আমরা যদি একজন বন্ধু বা বান্ধবীকে মেনশন করি দেখবা প্রত্যেকের ক্লাসটা চলে যাবে। আর যারা আমাদের ক্লাসে শুরুতেই জয়েন করতেছো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা, তাহলে রেগুলার তোমাদের ক্লাসে আমাদের পেজের আপডেট নোটিফিকেশন ফেসবুক নিজে পাঠাবে। এবং একটু শুরুতেই লাইক বাটনটা একটু হিট করি যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। তাহলে আমরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল কোয়েশ্চনটা শুরু করতেছি। তোমরা প্রত্যেকে একটু দেখার চেষ্টা করবা। তোমাদের সময় হাতে অল্প কিছু সময় রয়েছে, আমরা টাইমটাকে তোমার নষ্ট না করি। দেখো তোমাদের পরীক্ষা হবে 3 ঘন্টা, 100 মার্কের পরীক্ষা হবে। এরকমভাবে একটা মডেল কোয়েশ্চেন আসলো, বিসমিল্লাহ শুরু করতেছি। দেখো আমাদের একটা গুরুত্বপূর্ণ মডেল কোয়েশ্চেন আমরা আজকে আলোচনা করব। ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের যে যোদ্ধারা ছিল তাদের জীবন কাহিনী বা তাদের সম্পর্কে আজকের আমাদের প্যাসেজ। তো একটা এ ফ্রিডম ফাইটার ইজ অনার্ড ইন অল ল্যান্ডস ইন অল টাইমস, অর্থাৎ একটা মুক্তিযোদ্ধা হচ্ছে সর্ব জায়গায় সর্বস্তরে সে কি হয়, সম্মানিত হয় বা সম্মান পায়। অনার্ড ইন অল টাইমস এবং অল ল্যান্ডস, সর্ব জায়গায় সব জানে সবখানে হচ্ছে একজন মুক্তিযোদ্ধা সে কি পায়, সম্মান পায়। তাহলে ফ্রিডম ফাইটার্স, আজকে আমরা আজকের যে প্যাসেজ সেটা হচ্ছে ফ্রিডম ফাইটার সম্পর্কে, ফ্রিডম ফাইটারের জীবন নিয়ে। এরপর দেখো আমাদের এই প্যাসেজটার প্রথমে আমরা চেষ্টা করব দেখার যে প্রথমে প্যাসেজটা কি নিয়ে আসলো। আমরা প্রথমে খেয়াল করব যে আমার প্যাসেজটা কি সম্পর্কে আসছে। প্যাসেজের প্রথম যে লাইনটা আছে সেই লাইনটাই কিন্তু টপ মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন
আমাদের মেইন আইডিয়া লিখতে যাব এবং সামারি লিখব, তখন কিন্তু আমাদের প্রথম লাইনটা খেয়াল করতে হবে যে এই প্রথম লাইনটা কি সম্পর্কে। যদি আমরা প্রথম লাইনটাতে কোনো কিছু বুঝতে না পারি, সেকেন্ড লাইনের দিকে যাওয়ার চেষ্টা করব। বিকজ হি ফাইটস ফর এ নোবেল কজ হুইচ ইজ দ্য ফ্রিডম অফ দ্য মাদারল্যান্ড। আচ্ছা, যাই হোক, আমরা সেকেন্ড লাইনে বুঝতে পারলাম যে তারা হচ্ছে মাতৃভূমির জন্য, দেশের জন্য কি করে নিজেকে ত্যাগ করে বা আত্মত্যাগ করে এবং হচ্ছে দেশের জন্য যুদ্ধ করে। সো আমরা চেষ্টা করব, আমরা প্রথমেই প্যাসেজটা পাওয়ার পরে অথবা প্রশ্নটা পাওয়ার পরে আমি প্রথমে হচ্ছে প্রশ্নের প্যাসেজের দুইটা লাইন একটু পড়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব এবং হচ্ছে আমার এটা একদম অত্যাবশ্যকীয় এবং অবশ্যই জরুরিভাবে প্রথম যে দুইটা লাইন থাকে সেই দুইটা লাইন আমার পড়তে হবে একটা প্যাসেজের। এবং আমার মাঝখানে আরেকটু খেয়াল করতে হবে যে এই ফ্রিডম ফাইটার সম্পর্কে আরও কোনো তথ্য আছে কিনা। যেমন এখানে একটা সালের কথা বলা আছে, 1971 সালে। এরপরে এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন, আমাদের ওয়ার্ডগুলো একটু বড় বড় যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর দিকে একটু খেয়াল করব। এবং আমার সর্বশেষ কাজ হচ্ছে শেষের দিকের যে লাইন আছে, উই ওন বা উই আর আওয়ার ফ্রিডম টু দিস নোবেল ফ্রিডম ফাইটার্স, দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য গোল্ডেন সোনস অফ বাংলাদেশ অ্যান্ড হিয়ার হার প্রাইড। দেখো, মানে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা হচ্ছে দেশের সূর্য সন্তান, অথবা মানে সোনালী, তারা হচ্ছে যে তাদেরকে আমরা সূর্য সন্তান বলি, যারা হচ্ছে যে আমাদের দেশের জন্য প্রাণ দিয়ে দেশকে মুক্তিযুদ্ধ করে তারা হচ্ছে দেশকে স্বাধীন করে। সো তাদের সম্মান, তাদের অবদান একটু বেশি। তো দেখো, আমরা লাস্টের লাইনটা থেকে পেয়ে যাব যে মুক্তিযোদ্ধাদের যে অবদান, তাদের যে আত্মত্যাগ, সেই বিষয়টা কিন্তু আমরা লাস্টের লাইনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথম দিকের লাইনটা, একটা প্যাসেজের প্রথম দুইটা লাইন বা একটা দুটা লাইন পড়বো, মাঝখানে চাইলে কিছু পড়তে পারো, স্কিপ করলেও সমস্যা নাই। তবে তোমাকে মাস্ট বি শেষের যে দুইটা লাইন থাকবে একটা প্যাসেজের, সেই শেষের দুইটা লাইন একটু পড়ে রাখতে হবে। তো যাই হোক, এখন যদি কোনো স্টুডেন্ট একেবারেই দুর্বল, একেবারেই এটা ট্রান্সলেট না করতে পারে, বা তার উচ্চারণের প্রবলেম, অথবা সে হচ্ছে যে এটা বাংলা কি হবে সেটাও যদি না বুঝে, তাহলে সেটা সে স্কিপ করবে, সমস্যা নাই। কিন্তু আমাদের হচ্ছে জানতে হবে যে কিছু টেকনিক বা কিছু ট্রিক্স, যে টেকনিকের মাধ্যমে আমরা প্যাসেজ যেখান থেকে আসুক, যেভাবে আসুক আমরা লিখতে পারবো। আরেকটা কথা তোমাদেরকে আমি পরিষ্কার ধারণা দিয়ে রাখতেছি এবং ক্লিয়ার করি, মাথায় রাখবা যে তোমাদের কিন্তু প্যাসেজ কখনোই কমন আসবে না, প্যাসেজ কখনোই কমন আসবে না। যত প্যাসেজই পড়ো, যেখান থেকেই পড়ো, যত টেস্ট পেপার পড়ো, দুনিয়ার উল্টাইলেও তোমার প্যাসেজ কমন আসবে না, বানিয়ে দিবে। হয়তোবা যদি কমন আসে সেটা কাকতালীয়ভাবে আসবে, বাট হচ্ছে কখনো হুবহু প্যাসেজ কমন আসে না। যদি আসে আলহামদুলিল্লাহ, তোমাদের ভাগ্য ভালো। তাহলে আমরা এই প্যাসেজ কমন না আসুক বা না আসুক সেটা সম্পর্কে আমাদের কোনো মাথা ব্যথার দরকার নাই। আমাদের দরকার হচ্ছে এই যে প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো থাকবে কিভাবে আমরা অ্যান্সার করব সেটার দিকে আমাদের ফোকাস করা জরুরি। তো দেখো, আমাদের প্রথম হচ্ছে কয়েকটা প্রশ্ন থাকবে। এ নঙে আনসার টু দ্য কোয়েশ্চন অফ ফলোইং কোয়েশ্চন, এখানে হচ্ছে 3 দুগুণে 6, অর্থাৎ 6 মার্ক থাকবে, 3টা প্রশ্ন থাকবে। তো আমার দেখো, প্রথম হচ্ছে হোয়াই আর দ্য ফ্রিডম ফাইটার্স অনার্ড ইন অল টাইমস। বলা হচ্ছে প্রশ্নে যে ওয়াই আর দ্য ফ্রিডম ফাইটার্স ইন অনার্ড ইন অল টাইম, কেন মুক্তিযোদ্ধারা সর্ব জায়গায় সম্মানিত হয় বা সব সময়, অল টাইম মানে সব সময় কেন। দেখো, যেহেতু আমাদের হোয়াই আছে, মনে রাখবা হোয়াই যুক্ত সেন্টেন্স যদি ডাব্লিউএসপিশনে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকে হোয়াই, তার মানে সেখানে আমাকে মাস্ট বি সেখানে বিকজ নিয়ে আসতে হবে, মাস্ট বি আমাকে সেখানে বিকজ ব্যবহার করতে হবে সেই বাক্যের মধ্যে উত্তরের সময়। তার আমার ডাব্লিউ যুক্ত ওয়ার্ড আছে এই হোয়েন, হো, হোয়াই, এই 3টা ওয়ার্ড আমাকে উত্তর করার সময় টোটালি বাদ দিতে হবে। এরপর দেখো, এখানে অক্সিলারি ভার্ব আর আছে, ক্যান আছে, এখানে আর আছে, এই অক্সিলারি ভার্বও আমার পরে বাদ দিতে হবে। আমার শুরু করতে হবে দ্য ফ্রিডম ফাইটার্স, অর্থাৎ সাবজেক্ট থেকে আমার শুরু করতে হবে। সাবজেক্ট যেখানে আছে দ্য ফ্রিডম ফাইটার, এই ফ্রিডম ফাইটার থেকে আমার হচ্ছে সাবজেক্ট থেকে নিতে হবে, বাকি অংশটা পুরোপুরি লিখতে হবে। তো আমি যদি প্রশ্নটা উত্তর করি দ্য ফ্রিডম ফাইটার্স অনার্ড ইন অল টাইমস, এরপরে লিখবো হচ্ছে বিকজ, এরপরে লিখবো কি বিকজ মানে হচ্ছে কারণ, মুক্তিযোদ্ধারা সর্ব জায়গায় সম্মানিত হয় কারণ they are sacrifice their lives and they are fight for our country,
তারা আমাদের দেশের জন্য ফাইট করেছে এবং সেভস আওয়ার মাদারল্যান্ড, আমাদের মাতৃভূমিকে তারা কি করছে, সেভ করেছে, রক্ষা করেছে। তো আমাদের দেখো এখানে ওয়াই এবং আর ডাব্লিউ যুক্ত ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব আবার টোটালি বাদ আমার দা ফ্রিডম ফাইটার সাবজেক্ট থেকে শুরু করে এরপরে আমার হোয়াইয়ের উত্তরটা যখন আসছে এই হোয়াইয়ের পরিবর্তে আমরা এখানে বিকজ ব্যবহার করে উত্তরটা করার চেষ্টা করেছি। হোয়েন ক্যান দা ফ্রিডম ফাইটার্স উইন, কখন মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিল বা জয় লাভ করেছিল। তাহলে দেখো আমাদের মানে দা ফ্রিডম ফাইটার্স উইন কখন, ইন 1971 অর্থাৎ 1971 সালে মুক্তিযোদ্ধারা জয় লাভ করেছিল। হু আর দ্য ফ্রিডম ফাইটার্স অফ আওয়ার কান্ট্রি, কারা হচ্ছে আমাদের দেশের মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা কাদেরকে বলা হয়। তো দেখো দ্য ফ্রিডম ফাইটার্স অফ আওয়ার কান্ট্রি আর দে আর, তাহলে দেখো এখান থেকে কারা হচ্ছে মুক্তিযোদ্ধা, এরপরে আমার লাইনটা লিখতে হবে। এখন দেখো আমরা প্রশ্নে যে প্রশ্নগুলো থাকে এই প্রশ্নের ম্যাক্সিমাম উত্তর কিন্তু আমার প্যাসেজে থাকে। এখন আমার এই যে ফ্রিডম ফাইটার্স অনার আমার খেয়াল করতে হবে, ধরো তুমি একদম বেসিক, একদম তোমার কোনো কিছু জানা নাই পড়া নাই, তুমি কোনো কিছুই পারতেছো না, অর্থাৎ তুমি খুবই দুর্বল স্টুডেন্ট, তাহলে আমার খেয়াল রাখতে হবে যে আমি এই বাক্যের মধ্যে একটু খেয়াল করব, এই বাক্যের মধ্যে আমি একটু খেয়াল করব যে এখানে অনার্ড শব্দটা আমার প্যাসেজের কোন জায়গায় আছে। এই ফ্রিডম ফাইটার্স অনার্ড এবং দেখো এখানে আমাদের উইন শব্দটা, উইন, এরপর দেখো আমাদের এখানে আছে যে হো আর ফ্রিডম ফাইটার্স, ফ্রিডম ফাইটার্স কারা, আমাদের উইন এবং হচ্ছে অনার্ড, এই শব্দগুলো আমাদের প্যাসেজের কোন জায়গায় আছে সেটা আমার একটু খেয়াল করতে হবে। দেখো আমাদের প্যাসেজের শুরুর দিকে এখানে দেখো অনার শব্দটা কিন্তু রয়েছে, অর্থাৎ এই যে অনার শব্দটা আছে তার মানে দ্যাট মিনস আমাদের এখানে কিন্তু আমাদের এই উত্তরটা রয়েছে। এরপর দেখো আমাদের উইন শব্দটা, দেখো আমাদের 1971 সালে তারা হচ্ছে যুদ্ধ করেছে, যুদ্ধ করে তারা হচ্ছে তারা জয় লাভ করেছে। তাহলে এখানে দেখো ওই যে 1971 সালে তারা হচ্ছে কি করেছিল, ফাইট করেছিল, ঠিক আছে, পাকিস্তানি সেনাদার বাহিনীর বিরুদ্ধে এবং পাকিস্তানের বিরুদ্ধে তারা হচ্ছে যুদ্ধ করেছিল। আমার এইখানেও কোথাও না কোথাও এখানে হচ্ছে যে আমাদের এই যে উইন শব্দটা আছে, আমার এইটা থেকে আমার উত্তরটা বের করতে হবে, বুঝতে পারছো। সো এখানে কোথাও না কোথাও আছে, জাস্ট আমার চোখে আসতেছে না, বাট তোমরা যখন উত্তর খুঁজবা তখন মাস্ট বি তোমাদের চোখে আসবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই প্রশ্নগুলোর মেইন ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের প্যাসেজে দেখে দেখে অ্যান্সার করে ফেলবো। আর যদি তুমি নিয়ম অনুযায়ী অ্যান্সার করো তাহলে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড বাদ, অক্সিলারি ভার্ব বাদ, পরে সাবজেক্ট থেকে শুরু করে তোমার হচ্ছে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর করতে হবে। এখন উত্তর করার নিয়মটা কি? উত্তর করার নিয়ম হচ্ছে লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 এর এ। তোমার 1 এর এ, তুমি 1 এর এ উত্তর করতেছো, উত্তর করার জন্য তোমাকে নাম্বার করতে হবে 1 এবং 2 এবং হচ্ছে 3, এরকম ভাবে 1 2 3 এভাবে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের এভাবে উত্তর করতে হবে। এই হচ্ছে যদি কোনো প্যাসেজ কমন আসুক বা না আসুক প্রশ্নগুলো উত্তর করার নিয়ম। তো যারা যারা বুঝতে পারছো এটা উত্তর করার নিয়ম, প্রত্যেকেই জানাও যে তোমরা বুঝেছো কিনা বা কারো কোনো কনফিউশন বা কারো কোনো প্রশ্ন আছে কিনা, এই প্যাসেজের উত্তর করার প্রশ্নগুলো উত্তর করতে বুঝতে পারছো কিনা একটু জানাও। তোমরা প্রত্যেকে জানাবো যে স্যার আমরা প্রশ্নগুলো উত্তর করার নিয়ম বুঝেছি, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। আর সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমাদের ক্লাসে নিয়মিত রেগুলার ক্লাস করো এবং যারা ক্লাসে জয়েন করেছো প্রত্যেকেই এই ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ, আমি পরীক্ষার পূর্ব মুহূর্তে ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধবীদের কাছে একটু ক্লাসটা শেয়ার করে দিবা, আর কষ্ট করে একটা লাইক বাটন হিট করবা যাতে করে ক্লাসটা আমার প্রত্যেকের কাছে পৌঁছায় এবং আমার কষ্টটা সার্থক হয়। আমরা কি পারি না একটা করে লাইক স্টিকার দিতে পারি? এবং যারা বুঝেছো তোমরা প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি নাবিলা সবাই বুঝেছি, সুমাইয়া বুঝতে পারছো, শান্তা বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তামান্না বুঝেছো? আচ্ছা ওকে, দেন আমরা হচ্ছে দেখো পরে আমরা হচ্ছে যাচ্ছি আমাদের পরের যে নংটা রয়েছে সেটার দিকে একটু খেয়াল করি সবাই। দেখো আমাদের দেখো what is the B নং এ আমার অ্যান্সার, what is the main idea and what are the supporting idea in this passage। এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এখানে তোমার হচ্ছে যদি 4 বা 5টা মার্ক থাকে তাহলে দেখো আমরা এই 5টা মার্ক অনায়াসেই পাবো। সাপোর্টিং আইডিয়া এবং মেইন আইডিয়া,
মেইন আইডিয়া বলতে তুমি এই প্যাসেজটা থেকে তোমার কি ধারণা হয়েছে প্রধান, মানে তুমি এটার মানে যখন প্যাসেজটা যখন এক নজরে পড়লা, এক নজরে পড়ার পরে তুমি কি বুঝতে পারলা যে এখান থেকে এই প্যাসেজটা কি সম্পর্কে আসলো, হ্যাঁ, এবং এই প্যাসেজটার মিনিং কি বা প্যাসেজটা দ্বারা কি বোঝাচ্ছে, এইটাই হচ্ছে মেইন আইডিয়া। এবং তার সাথে তুমি আরো মনের মতো করে বা নিজের মতো করে আরো কিছু আইডিয়া অ্যাড করা, হ্যাঁ, কিছু সাপোর্টিং আইডিয়া লেখা, এটার নাম হচ্ছে সাপোর্টিং আইডিয়া। বুঝতে পারছো? তো তোমরা দেখো আমাদের মেইন আইডিয়া হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 এর বি লিখতে হবে। তো লেখার পরে আমার মেইন আইডিয়া এক পাশে লিখতে হবে একটা বক্স, এভাবে একটা বক্স অঙ্কন করতে হবে, বক্সের মধ্যে এভাবে তোমার বক্স অঙ্কন করতে হবে। এক পাশে লিখতে হবে তোমার মেইন আইডিয়া, এক পাশে লিখতে হবে মেইন আইডিয়া এবং এক পাশে লিখতে হবে সাপোর্টিং আইডিয়া। তো মেইন আইডিয়া হচ্ছে এক বাক্যে জাস্ট তুমি একটা সেন্টেন্স বা একটা টাইটেল অথবা একটা শিরোনাম লিখবা, অর্থাৎ মেইন আইডিয়া হচ্ছে তুমি একটি বাক্যে দেওয়ার চেষ্টা করবা, অনলি একটি বাক্য, অর্থাৎ মেইন আইডিয়া হচ্ছে একটি বাক্য, আর সাপোর্টিং আইডিয়া হচ্ছে তোমার 3 থেকে 4টি বাক্য দেওয়ার চেষ্টা করবা প্রত্যেকেই। অর্থাৎ এখানে মেইন আইডিয়া হচ্ছে এক বাক্য এবং সাপোর্টিং আইডিয়া হচ্ছে 3 থেকে 4 বাক্য। তাহলে সবাই কি বুঝতে পারছো? মাথায় থাকবে তো পরীক্ষার হলে যে মেইন আইডিয়া হচ্ছে এক বাক্যে এবং সাপোর্টিং আইডিয়া হচ্ছে 3 বাক্যে লিখতে হবে। মাথায় থাকবে কি সবার? মনে থাকবে তো যে স্যারে বলেছে মেইন আইডিয়াটা এক বাক্যে লিখতে হবে এবং সাপোর্টিং আইডিয়া হচ্ছে তুমি 3টা বা 4টা বাক্যে লেখার চেষ্টা করবা। কার কার মনে থাকবে? আচ্ছা, থ্যাঙ্কস স্যার, এই ক্লাসটাই করছিলাম জান্নাতুল ফেরদৌস জান্নাত, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে হচ্ছে যে তোমরা এই ক্লাসটা পেয়ে গেছো এবং এইভাবেই কিন্তু পরীক্ষার হলে অ্যান্সার করবা ইনশাআল্লাহ। আশা করি আজকের ক্লাসটা অনেক অনেক বেশি হেল্পফুল করবে তোমাকে এবং তোমার যে কনফিডেন্স লেভেলটা, তোমার আত্মবিশ্বাসটা পরীক্ষার হলে আরো বাড়িয়ে দিবে। ক্লাসটা শুধু জাস্ট দেখার চেষ্টা করো সবাই। তাহলে দেখো আমাদের একজনে কমেন্ট করেছে স্যার এটা কি বক্স না দিলে সমস্যা হবে কি? দেখো বক্স তুমি না দিলেও সমস্যা নাই, তবে প্রথমে যে মেইন আইডিয়াটা লিখবা এটা আন্ডারলাইন করে মাঝখানে একটা টান দিবা, মাঝখানে একটা টান দিয়ে বক্স লেখো বা না লেখো, বক্স দিতে পারো না দিতে পারো, তোমার 1 নাম্বার 2 নাম্বার দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তা দেখো আমাদের এখানে প্রথমে লিখতে হবে দা প্যাসেজ অফ মেইন আইডিয়া। তুমি লিখতে পারো দা প্যাসেজ অফ মেইন আইডিয়া অ্যাবাউট ইজ। তোমরা হচ্ছে প্রত্যেকটা প্যাসেজের এভাবে লিখবা দা প্যাসেজ অফ মেইন আইডিয়া অ্যাবাউট অফ ডট ডট ডট। অর্থাৎ তুমি হচ্ছে যে কোনো প্যাসেজ আসুক জাস্ট এই লাইনটা লিখবা, জাস্ট তুমি জাস্ট এই এতটুক লাইন লিখবা, যে কোনো প্যাসেজ আসুক অ্যাবাউটের জায়গায় প্রথম যে তোমার প্রশ্নের যে প্রথম লাইনটা সেই লাইনটা লিখবা, প্রথম লাইনটা বা কি সম্পর্কে, কি নাম সম্পর্কে আসলো। তাহলে আমরা বলতে পারি দ্য প্যাসেজ অফ মেইন আইডিয়া অ্যাবাউট অফ ফ্রিডম ফাইটার, ফাইটার জাস্ট আমার হয়ে গেল। অর্থাৎ আমাদের এই প্যাসেজটার মেইন আইডিয়াটা হচ্ছে বা আমরা এই প্যাসেজটা সম্পর্কে বুঝতে পারলাম যেটা হচ্ছে ফ্রিডম ফাইটার, একজন ফ্রিডম ফাইটারের লাইফ অথবা একটা ফ্রিডম ফাইটার অথবা ফ্রিডম ফাইটার সম্পর্কে, অ্যাবাউট ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধা সম্পর্কে। অর্থাৎ আজকের যে প্যাসেজের আমাদের আজকের যে প্যাসেজের মূল মেইন আইডিয়াটা হচ্ছে ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধা সম্পর্কে, এটা হচ্ছে মেইন আইডিয়া। তাও দেখো আমাদের প্রথম যে টাইটেলটা ছিল বা প্রথম যে নামটা ছিল সেখানে কিন্তু পেয়ে গেছি যেটা বলা হচ্ছে ফ্রিডম ফাইটার সম্পর্কে। তাহলে বিষয়টা কি ক্লিয়ার তোমাদের? তাহলে আমাদের এই বিষয়টা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করি আমরা। জাস্ট মেইন আইডিয়াটা কারা কারা বুঝতে পারছো জাস্ট এতটুকু জাস্ট আমাকে অ্যানসার করো। বাকি আমাদের সাপোর্টিং আইডিয়ার টেকনিক আরো আছে, আরো একটু তোমাদেরকে বলার চেষ্টা করবো, সো তোমরা একটু সাথে থাকো, তোমাদের অনেক বেশি উপকার হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু জানাই যে আমরা সাপোর্টিং আইডিয়াটা লেখার নিয়মটা কি বুঝতে পারছি কিনা একটু সবাই জানাই। আচ্ছা, ইদিকা লিখেছো ডান, সিপাত লিখেছো ডান,
তারপরে আমরা আরোহী চৌধুরী লিখেছো ডান, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ স্যার, ক্লাস বুঝি বাট সলিউশন করতে গেলে মাথা গোলায়া যায়। মোহাম্মদ হাসান, দেখো বিষয়গুলা তুমি যদি সিরিয়াস ভাবে নেও বা বিষয়টাকে টেনশনের মতো করে দেখো তাহলে হবে না। স্বাভাবিকভাবে আমি জাস্ট যে নিয়মে বলতেছি তুমি জাস্ট ওই নিয়মে পরীক্ষার হলে অ্যান্সার করবা এবং বাসায় বসে প্র্যাকটিস করো। ভয় পাওয়া যাবে না, টেনশন করা যাবে না, চিন্তা করলেই সমস্যা। তাহলে আশা করি তোমাদের এই বিষয়টা ডান। আচ্ছা, মিজান লিখেছো কত পৃষ্ঠায় লিখবো? এখানে পৃষ্ঠা লেখার দরকার না, জাস্ট হচ্ছে একটা লাইন লিখবা। আচ্ছা, এবার আসি আমাদের সাপোর্টিং আইডিয়াতে আমাদের কি করতে হবে। দেখো সাপোর্টিং আইডিয়া হচ্ছে এই গল্পটা বা এই প্যাসেজটা সম্পর্কে 3টা বা 4টা লাইন তুমি নিজের মতো করে বানিয়ে লেখা। 3টা বা 4টা লাইন হচ্ছে নিজের মতো করে বানিয়ে লেখা, এটার নাম হচ্ছে সাপোর্টিং আইডিয়া। এখন সাপোর্টিং আইডিয়ার জন্য আমার যে কাজটা করণীয় বা আমরা যে কাজটা করব সেটা কি? সেটা হচ্ছে আমাদের এখানে 3টা বাক্য লিখতে হবে। কিছুক্ষণ আগে আমি যে 3টা প্রশ্নের উত্তর দিয়েছি, এই 3টা প্রশ্ন হচ্ছে যে প্রশ্নকর্তা রয়েছে তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিদায় প্যাসেজ থেকে বেছে বেছে তারা এখানে 3টা প্রশ্ন দিয়েছে। জাস্ট আস্তে আস্তে বলতেছি, স্যাররা যদি আবার দেখতে পারে ধরতে পারে তাহলে আমাকে মার্ক দিবে না। সো আমরা আগেই বলে রাখি এটা হচ্ছে একটা ট্রিক্স। সো আমাদের এখানে যে 3টা প্রশ্ন উত্তর দিয়েছি, এই স্যাররা এই 3টা প্রশ্ন দিয়েছি, 3টা প্রশ্ন কিন্তু প্যাসেজের মূল একদম প্রাণ বলা হয়, প্রাণ। এই প্রাণ হচ্ছে এই 3টা প্রশ্ন এবং এই 3টা প্রশ্ন মূল প্যাসেজটাকে কিন্তু হাইলাইট করতেছে। সো জাস্ট আমি এই 3টা প্রশ্নের উত্তর আমি জাস্ট এখানে আমার সাপোর্টিং আইডিয়াতে আমি লিখে দিব, অর্থাৎ যে সম্পর্কে প্যাসেজটা আছে সেই সম্পর্কে এখানে আমি আরো 2-3টা লাইন লিখে দিব। এটা হচ্ছে আমার প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নের উত্তরগুলো জাস্ট এখানে বসায় দিব। এটা হচ্ছে তোমার যদি যারা একদম দুর্বল স্টুডেন্ট, যারা হচ্ছে পারো না, তাদের জন্য হচ্ছে এই টেকনিক। এখন যদি স্যার আমি নিয়ম অনুযায়ী লিখি, ফর্মালিটিস মেনটেন করে, তাহলে কি করব? আমার প্যাসেজের প্রথম যে লাইনটা ছিল সেই 1 বা 2টা লাইন এখানে লিখবো, মাঝখান থেকে আরো 2টা লাইন লিখবো এবং সব শেষে আরো 2টা লাইন, শেষের লাইন আমি লিখে দিব। তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। এখন আমি যদি মাঝখানে শেষে প্রথম কোন লাইনগুলো নিব সেখানে আমি কনফিউজড, আমি বুঝতেছি না কোন লাইনগুলো দেয়া যায়। আমার এত কিছু দরকার নাই, জাস্ট হচ্ছে আমি প্রশ্নগুলোর উত্তরগুলো আমি এখানে জাস্ট লিখে দিব, তাহলে কিন্তু আমার এখানে সাপোর্টিং আইডিয়াটা হয়ে যাচ্ছে। তাহলে এই টেকনিকের জন্য এই ক্লাসটা যারা করতেছো, এই টেকনিকের জন্য একটা করে লাস্ট স্টিকার আমার জন্য, প্রত্যেকে একটা লাস্ট স্টিকার। যারা আমার এই টেকনিকটা আজকে শুনেছো প্রথম, অথবা যারা বুঝতে পারছো যে স্যারের টেকনিকটা আসলেই কাজে লাগার মতো, তাহলে তোমরা সবাই হচ্ছে যারা প্রথম শুনেছো বা যারা আমার ক্লাসটা প্রথম করতেছো, প্রত্যেকেই একটা লাস্ট স্টিকার, প্রত্যেকে একটা লাস্ট স্টিকার ইউজ করো, একটা করে লাস্ট স্টিকার, একটা করে লাস্ট স্টিকার। জাস্ট এই টেকনিকটা বলে দিলাম এবং অনায়াসেই তোমরা 100% ধরে রাখো, ইনশাআল্লাহ 99% নিশ্চিত রাখো তোমাদের এখান থেকে মার্ক দিবে এবং মার্ক ছোটার কোনো সম্ভাবনা নাই, এটা পরীক্ষিত। সো একটা করে লাস্ট স্টিকার আমি চাচ্ছি, একটা করে লাস্ট স্টিকার দিতে। আচ্ছা, সুমাইয়া সে ফার্স্ট শুনছে, আলহামদুলিল্লাহ, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। আচ্ছা, তারপরে স্যার আপনার মতো যদি ব্রেন হইতো তাহলে এক্সাম হলে নিয়ে যাইতাম। আফসোস, কানিস ফাতেমা তুমি আমার ব্রেন নিয়ে পড়ছো কেন ভাই? আমার ব্রেনটা আমার কাছে থাকুক, আরও স্টুডেন্ট আসবে, দোয়া করবা যেন সামনে যত ব্যাচ আসবে, পিছনে যত ব্যাচ আসবে, সবগুলা ব্যাচকে যেন সুন্দরভাবে পড়াইতে পারি, ঠিক আছে? ওকে স্যার, সাপোর্টিং আইডিয়া প্রশ্নগুলো উত্তরগুলো সিরিয়াল মেনটেন করতে হবে। হ্যাঁ, তুমি 1 2 3 4 5 এভাবে 1 2 3 4 নাম্বার দিয়ে দিবা, যতগুলো বাক্য লিখবা নাম্বার লিখবা। আর এইগুলা, এই যে প্রথম বাক্যটা, এটা নাম্বার না দিলেও চলবে, এটা নাম্বার দেওয়ার দরকার নেই। বাস হচ্ছে তুমি এখানের যে নাম্বারগুলো আছে বা বাক্যগুলো সেটা নাম্বার দেওয়ার চেষ্টা করবা। এই মেইন আইডিয়া থেকে সাপোর্টিং আইডিয়া, অর্থাৎ এখানে যে প্যাসেজের যে লাইনটা লিখলাম সেই লাইনটাকে তোমার আরো বাড়তি 3টা আইডিয়া যুক্ত করলাম। আচ্ছা, তাহলে ধন্যবাদ প্রত্যেকেই, ধন্যবাদ যারা যারা লাস্ট স্টিকার দিয়েছো। এবার আসি আমাদের 5 মার্ক। এখানে হচ্ছে আমাদের 5 মার্ক এবং তোমাদের 5 মার্ক বরাদ্দ। এই 5 মার্কের দিকে আমরা হচ্ছে একটু খেয়াল করি। এইখানে হচ্ছে তোমাদের 5টা মার্ক থাকবে। দেখো তোমাদের
আর এই সিতে তোমাদের হচ্ছে মার্ক পাওয়াটা একটু কষ্ট হবে। এখানে তোমরা কখনোই ফুল মার্ক আশা করতে পারো না এবং কখনোই তোমরা এখানে ফুল মার্ক কিন্তু পাবা না। অর্থাৎ তোমার হচ্ছে তুমি যদি এখানে 5 থেকে 5 পেতে চাও, এটা কোয়াইট ইম্পসিবল। যারা একদম ভালো লেভেল, হাই লেভেলের স্টুডেন্ট, যারা কনফিডেন্স লেভেল ভালো স্টুডেন্ট বা গরিব কাঙ্গাল স্টুডেন্ট না, তারা কিন্তু এখানে হচ্ছে যে 5 থেকে 5 পাবে বা 4 পাবে। কিন্তু যারা আমরা এখান থেকে 2.5 পাবো, যারা একদম দুর্বল, আমরা এখান থেকে 2.5 অর্থাৎ 2.5 মার্ক পাবো, অর্থাৎ 2.5 মার্ক কিন্তু অনায়াসে পাবো। যারা একদম দুর্বল স্টুডেন্ট তারাও কিন্তু এই 2.5 মার্কস কিন্তু তোমরা পেতে পারো ইনশাল্লাহ। জাস্ট হচ্ছে আমি এখন নিয়মটা বলবো, তোমরা প্রত্যেকে হচ্ছে একটু ভালো করে খেয়াল করবা এই নিয়মটা এবং দেখার চেষ্টা করবো। আমি একটু পানি খেয়ে নিই, বিসমিল্লাহ। আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে এখানে থেকে আমরা যে বিষয়টা বুঝলাম, আমাদের এখান থেকে মার্ক পাবো 2.5, 5 থেকে 2.5 পাবো। দেখো কেন পাবো, আমাদের কয়েকটা গিভেন ওয়ার্ড থাকবে, এটা মাস্ট বি তোমরা বক্স অঙ্কন করে লেখার চেষ্টা করবে। আমার হাম্বেল রিকোয়েস্ট থাকবে এবং তোমাদের কাছে আমার নির্দেশনা থাকবে, তোমরা যারা যারা এই ক্লাসটা করতেছো তোমরা প্রত্যেকে মাথায় রাখবা যে তোমাদের আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 এর সি লেখার পরে, আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 এর সি লেখার পরে তোমরা প্রত্যেকেই এটা বক্স অঙ্কন করবা, বক্সের মধ্যে লেখার চেষ্টা করবা। তো এক পাশে লিখতে হবে তোমার গিভেন ওয়ার্ড, প্রশ্নের যে ওয়ার্ডগুলো থাকে সেটাকে বলা হয় গিভেন ওয়ার্ড, অর্থাৎ প্রশ্নের যে ওয়ার্ডগুলো থাকবে সেটাকে বলা হয় গিভেন ওয়ার্ড। এবং মিনিং ওয়ার্ড, অর্থাৎ তুমি এই ওয়ার্ডগুলো দ্বারা কি বুঝতে পারলা, অর্থাৎ এই গিভেন ওয়ার্ড থেকে তুমি কি বুঝলা সেটাকে বলা হয় মিনিং ওয়ার্ড। এবং এটাকে বলা হয় সিনোনিম, সমার্থক জাতীয় শব্দ এখানে তোমার এই বক্সে লিখতে হবে। অ্যান্ড দেন তোমার হচ্ছে মেকিং অফ সেন্টেন্স, অর্থাৎ তোমার এখানে হচ্ছে বাক্য তৈরি করতে হবে। এখন বাক্যগুলা কোন ওয়ার্ড দিয়ে, কে বলতে পারবা? আমরা বাক্যগুলা মিনিং ওয়ার্ড বা গিভেন ওয়ার্ড কোন ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করব, কে বলতে পারবা? আমরা কোন ওয়ার্ডটা দিয়ে বাক্য তৈরি করব? এটা পারবো না, তাই এখন অবধি এটা ট্রাই করে নি। সেজান আহমেদ, তুমি আজকেই পারবা, এখনই পারবা, জাস্ট আমার নিয়মটা ফলো করো। আমি তোমাদেরকে জাস্ট বলার চেষ্টা করতেছি, তোমরা জাস্ট আমার কথাগুলো শোনো। তোমরা এখানে হাফ বা 2.5 মার্ক অনায়াসে পাবা, জাস্ট তোমরা সবাই একটু খেয়াল করো। আচ্ছা, আমাদের এখানে মিসকিন স্টুডেন্ট আছে আফসানা, আমি মিসকিন স্টুডেন্ট, আচ্ছা গরিব কাঙ্গা স্টুডেন্টের মধ্যে মিসকিন সে, ওকে। যাই হোক, আমি কিন্তু মিসকিন ওয়ার্ডটা ফান করে বলি, জাস্ট ডোন্ট টেক ইট সিরিয়াস, তোমরা কখনো এটা সিরিয়াস ভাবে নিবা না। তো দেখো আমাদের এখানে গিভেন ওয়ার্ড, প্রশ্নের ওয়ার্ড, আর এই মিনিং ওয়ার্ডটা হচ্ছে আমি এই ওয়ার্ডটা দেখে কি বুঝলাম, এবং আমার বাক্য তৈরি করতে হবে গিভেন ওয়ার্ড দিয়ে, আমার বাক্য তৈরি করতে হবে। অর্থাৎ আমার এই যে দেখো কনফ্লিক্ট, সংঘর্ষ, তা দেখো এটা দিয়ে হচ্ছে যে একটা আমাদের বাক্য তৈরি করতে হবে। এবং এটা ডিসপিউট, এই যে দেখো ডিসপার্ট, এই যে শব্দটা আছে কনফ্লিক্টের, এটা হচ্ছে যে তোমার কি মিনিং ওয়ার্ড, অর্থাৎ সমার্থক শব্দ, একই জাতীয় শব্দ। তারপর দেখো অকুপেশন, এটা দিয়ে হচ্ছে কন্ট্রোল, এটার সমার্থক শব্দ দিলাম কন্ট্রোল, এবং এই অকুপেশন দিয়ে আমার হচ্ছে একটা বাক্য তৈরি করা হয়েছে। ডিটারমাইন্ড, এই ডিটারমাইন্ড হচ্ছে আমার গিভেন ওয়ার্ড, এটা হচ্ছে রিজলুয়েট, এটা দিয়ে হচ্ছে আমার সমার্থক শব্দ, এবং এই ডিটারমাইন্ড দিয়ে আমার হচ্ছে একটা বাক্য তৈরি করতে হয়েছে। অর্থাৎ আমি যে ওয়ার্ডগুলো গিভেন থাকবে সেটা দিয়ে আমার বাক্য তৈরি করতে হবে। এখন তোমরা একটু খেয়াল করবা ভাইরা, যারা আমার প্রিয় শিক্ষার্থী রয়েছে তোমরা প্রত্যেকে একটু খেয়াল করবা। আমরা কিন্তু একটি জায়গায় হচ্ছে প্রবলেম হতে পারে, সেটা কি, আমার কনফ্লিক্ট শব্দটা আছে কিন্তু ডিসপার্ট, এই যে শব্দটা ডিসপিউট শব্দটা, এটা কিন্তু আমরা পারতেছি না বা এটা জানি না, বা এটার যে সমার্থক শব্দ হবে কি আমি জানি না। তাই আমার যে করণীয়, পরীক্ষার হলে আমি এই জায়গাটা এভাবে টান দিয়ে রাখবো। অর্থাৎ এগুলো যদি আমি না পারি, তাহলে এইভাবে একটা টান দিব, এইভাবে টান দিব, আমি টান দিয়ে রাখবো। যদি পারি আলহামদুলিল্লাহ ভালো, না পারলে আমি সমার্থক শব্দ এইভাবে টান দিয়ে যে জায়গাটা খালি রাখবো। এরপর দেখো কনফ্লিক্ট, অকুপেশন, ডিটারমাইন, গ্লোরিয়াস, অ্যাচিভ, এই শব্দগুলা আমার হচ্ছে, এই শব্দগুলা প্রত্যেকটাই প্যাসেজে দেয়া আছে।
অর্থাৎ প্যাসেজের যেখানে আছে সেই জায়গার লাইনগুলো আমি হুবহু তুলে দিব এবং তুলে দিয়ে বাক্যগুলো আমি এখানে লিখে দিব। অর্থাৎ আমার এই যে ওয়ার্ডগুলো থাকবে এই ওয়ার্ডগুলো আমার প্যাসেজে দেওয়া আছে, এই প্রত্যেকটা ওয়ার্ডের প্যাসেজে আছে এবং প্যাসেজের লাইনগুলো হচ্ছে আমি এখানে লিখে দিব, দ্যাটস ইট। তাহলে হচ্ছে আমি অনায়াসেই এখান থেকে প্রত্যেকটা থেকে হাফ করে মার্ক পাবো। তাহলে আমি যদি 5টা মার্ক থাকে 5 থেকে 2.5 অনায়াসে পাবো, অর্থাৎ 2.5 মার্ক কিন্তু অনায়াসে আমি পাচ্ছি, অর্থাৎ 2.5 মার্ক আমি পাচ্ছি। তাহলে যারা এটা নিয়ে বয়ে ছিলাম, যারা কনফিউশনে ছিলাম, তারা কি আজকে বিষয়টা ক্লিয়ার কিনা? এবং আমরা দেখো অকুপেশন, ডিটারমাইন, গ্লোরিয়াস, অ্যাচিভ, কমপ্লিট এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের প্যাসেজের কোথাও না কোথাও থাকবে এবং আমাদের প্যাসেজ থেকে এই শব্দগুলো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট দেখে দেখে এই দেখো ডিটারমাইন, এই দেখো ডিটারমাইন পেয়ে গেছি। আমার এখান থেকে ডিটারমাইন শব্দটা ছিল, আমি সরাসরি জাস্ট দেখার সাথে সাথে আমি কিন্তু পেয়ে গেছি। এরপর দেখো আমরা আরো কিছু শব্দ কিন্তু এখানে খুঁজতেই পাবো যে শব্দগুলো আমাদের এখানে এই প্যাসেজের মধ্যে আছে। গ্লোরিয়াস, ডিটারমাইন, এই যে দেখো অকুপেশন, এই যে অকুপেশন শব্দটা আমরা কিন্তু পেয়ে গেছি। আমাদের এই অকুপেশন শব্দটা কিন্তু আমার এখানে ছিল বা আমি পেয়ে গেছি। এরপর দেখো আমি আরো কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা এখানে খুঁজলেই একটু চোখ বুলাইলে এখন হচ্ছে আমার ধরা পড়তেছে না, বাট তোমাদের চোখে যখন দেখবা তোমরা খুব সহজে কিন্তু পরীক্ষা হলে পেয়ে যাবা। তো যাই হোক, আমি জাস্ট তোমাদের এখানে অকুপেশন পাইলাম, ডিটারমাইন পাইলাম এবং গ্লোরিয়াস, এটা মনে হয় কোনো জায়গায় আছে বাট আমার চোখে পড়তেছে না, তোমরা হয়তো বা দেখতে পারতেছো কোথাও না কোথাও রয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে এটা আছে কোথাও না কোথাও আছে, কোথাও না কোথাও রয়েছে। আচ্ছা, তোমরা বলতে পারো কত নাম্বার লাইনে আছে? আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমাদের এটা হচ্ছে আমাদের কোথাও না কোথাও রয়েছে। তাহলে আমরা কি করব, যে আমাদের কাজ হচ্ছে গিভেন ওয়ার্ড যেটা থাকবে এই গিভেন ওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে বাক্য তৈরি করে ফেলবো এবং বাক্যগুলো জাস্ট প্যাসেজ থেকে দেখে দেখে সেন্টেন্সটা, পুরো সেন্টেন্সটা লিখে দিব। তাহলে তুমি হচ্ছে অর্ধেক মার্ক পাবা, অর্ধেক। আচ্ছা, রাকিবুল বলছো ধন্যবাদ স্যার এটা আজকে জানানোর জন্য। তাহলে দেখো তোমাদের বিষয়টা একদম সহজ করে দিলাম। এই ট্রিক্সগুলো আমার যারা পেইড বেসের স্টুডেন্ট তাদেরকেও আমি এখন পর্যন্ত বলি না ঠিক মতো, তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে গেছো। এবং যারা মনে করছো স্যার এটা কি মার্ক দিবে, 100% মার্ক দিবে। স্যার কি জানে তুমি কোন জায়গা থেকে বাক্য লিখছো? তুমি যে কোনো জায়গা থেকে বাক্য দিতে পারো, তোমার ইচ্ছা, এবং দিবে না এমন কোনো কথা নাই। কারণ আমার বলা হচ্ছে গিভেন ওয়ার্ড দিয়ে তুমি হচ্ছে বাক্য তৈরি করো। এখন গিভেন ওয়ার্ডের সমার্থক শব্দ আমি পারতেছো না, তার জন্য তোমার বাক্য, তুমি আমার বাক্য তো কারেক্ট, বাক্য কারেক্ট হয়েছে, এবং মিনিং ওয়ার্ড তুমি পারতেছো না, এটা নিয়ে তো স্যারের মাথা ব্যথা নাই। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে এখান থেকে হাফ মার্ক অবশ্যই দিবে। স্যার রাইটিং সাইডে কিছু মুখস্থ হয় না, কি করব? যা পড়তাম তাই মনে থাকে না। দেখো রিটেন পার্টের জন্য বা রাইটিং পার্টের জন্য তুমি মুখস্থ করবা না, কখনোই না। মুখস্থ না করে তুমি টেকনিক ফলো করো, টেকনিক ওয়াইজ কাজ করো, তাহলে কিন্তু তোমার হচ্ছে যে অবশ্যই অবশ্যই তোমার কাজে লাগবে। প্রি ক্লাসে সব পাচ্ছি, হুদায় পেইড ব্যাচে ভর্তিছি না। দেখো পেইড ব্যাচে আমরা 3-4জন শিক্ষক রেখেছি, 3-4জন শিক্ষকে তোমাদেরকে সেবা দিচ্ছে। প্রতিদিনই আমাদের পার ডে 3টা-4টা করে ক্লাস হচ্ছে, সর্বনিম্ন 3টা ক্লাস হচ্ছে। এই ক্লাসগুলো তোমরা কোথায় পাইবা? ফ্রিতে তো আমি জাস্ট মাঝে মধ্যে একটা ফ্রি ক্লাস নেই, বুঝতে পারছো? এরপর দেখো আমরা সামারিতে আসি। আমাদের সামারিতে মার্ক থাকবে 5টা মার্ক, অর্থাৎ সামারিতে মার্ক থাকবে হচ্ছে আমাদের 5 মার্ক। এই 5 মার্ক হচ্ছে আমি কেমনে পাবো? দেখো আমাদের এটারও কিছু ট্রিক্স আমাদের জানা জরুরি। এইখানে আমরা 5 মার্ক অনায়াসে কিন্তু পেতে পারি, জাস্ট কিছু ট্রিক্স মাথায় রাখবো। আমি লিখবো আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 এর ডি। 1 এর ডি লেখার পরে, 1 এর ডি লেখার পরে আমি এখানে লিখবো সামারি। লেখার পরে আমার দেখো সব থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট আমার কিছু লাইন এখানে লিখতে হবে, যে লাইনগুলো আমার হচ্ছে এটাকে টোটাল সামারাইজ করে এই প্যাসেজটাকে বা প্যাসেজে যে মূল লাইনগুলো আছে কেমনে লিখবো। প্রথমে হচ্ছে আমি প্যাসেজের প্রথমে যে লাইনটা আছে এই লাইনটা, সম্পূর্ণ লাইনটা হচ্ছে আমি প্রথম 2টা লাইন লেখার চেষ্টা করব। প্রথম 2টা বা 3টা লাইন আমি লেখার চেষ্টা করব। এরপরে দেখো সেকেন্ড যে কাজটা আমার হচ্ছে,
তোমরা মাথায় রাখবা, তোমার এখান থেকে এই যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আছে, এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডের যতগুলা বাক্য আছে, এই প্রত্যেকটা বাক্য তুমি হচ্ছে এই বাক্যগুলা তুমি এখানে লিখবা। অর্থাৎ তোমার এখান থেকে গিভেন ওয়ার্ডের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডের লাইনগুলো তুমি হচ্ছে এখানে লিখবা, তাহলে তোমার হয়ে যাচ্ছে। এরপরে সবার লাস্টে তুমি যে কাজটা করবা, তোমার সাপোর্টিং আইডিয়ার জন্য, তুমি সাপোর্টিং আইডিয়ার জন্য যে লাইনগুলো পাইছিলা, এই যে সাপোর্টিং আইডিয়া অথবা প্রশ্নের যে লাইনগুলা, সাপোর্টিং আইডিয়ার যে লাইনগুলো ছিল মনে আছে কিনা? কার কার মনে আছে? আমরা এই যে প্রশ্নগুলো পাইছিলাম এই যে সাপোর্টিং আইডিয়ার জন্য, এই সাপোর্টিং আইডিয়ার লাইনগুলো লাস্টে লিখে দিব, তাহলে কিন্তু আমার সামারি লেখা হয়েছে। ডান ডান। তুমি চাইলে গল্পের বা প্যাসেজের শেষের লাইন লিখতে পারো, অথবা তুমি সাপোর্টিং আইডিয়ার যে লাইনগুলো আছে লাস্টে লিখে দিবা, তাহলেই হয়ে যাচ্ছে আমার সুন্দর একটা সামারি। এবং একটা সামারি তোমার মাস্ট কি করতে হবে, একটা সামারি তোমার অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, একটা সামারি তোমার মিনিমাম 5 থেকে 7টি লাইন। যেহেতু এখানে 5 মার্ক, 5 থেকে 7টি লাইন তুমি লেখার চেষ্টা করবা, এবং এটাকে মনে হবে ওয়ান কাইন্ড অফ প্যারাগ্রাফ। তুমি একটা প্যারাগ্রাফ যেভাবে লেখো, একটা প্যারাগ্রাফ তুমি যেভাবে লেখো ঠিক সেম ভাবে হচ্ছে একটা সামারি লিখতে হবে। এই হচ্ছে একটা সামারি লেখার নিয়ম, এবং তোমরা হচ্ছে জাস্ট পরীক্ষা হলে এভাবে সামারিটা লেখার চেষ্টা করবা। তাহলে আজকে প্যাসেজ নিয়ে কারো কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানাও। অর্থাৎ আমাদের এ থেকে, অর্থাৎ 1 নং প্রশ্নের এ থেকে ডি পর্যন্ত কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা, কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানাও। যদি কোনো প্রশ্ন থাকে আমি তোমাদেরকে অনায়াসেই বা আমি যতটুকু জানি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা চলে যাব গ্রামারের দিকে। আচ্ছা, সুরাইয়া লিখছো তাহলে তো বড় হয়ে যায়। আমার মাথায় বুদ্ধি আছে। কেমন? আমি 2টা বাক্যকে একটা বাক্যে রূপান্তর করব। আমি 2টা আমার যে সেন্টেন্স হয় বা উত্তর হয় সেটা যদি আমি ক্ষমা দিয়ে আমি ধরো লিখলাম আই রিডিং বুক, আই রিডিং বুক, আই ইট রাইস। আমি ভাত খাই, আমি হচ্ছে কি করি, আমি হচ্ছে বই পড়ি। এখন এখানে 2টা বাক্য, এই 2টা বাক্যকে আমার একটি বাক্য রূপান্তর করতে হবে। তা আমার কাছে কি বুদ্ধি আছে? এক হইলো আমি এখানে ক্ষমা ইউজ করতে পারি, সেকেন্ড যে বিষয়টা আমরা এখানে এন্ড ইউজ করতে পারি। দ্যাটস ইট। যারা বলতেছো স্যার বাক্য তো অনেকগুলো হয়ে যাবে, তুমি বুদ্ধি করে কৌশল করে তুমি এখানে একটা ক্ষমা ব্যবহার করবা, 2টা বাক্যের এখানে ক্ষমা, অথবা এখানে একটা এন্ড লাগাইতে পারো, এন্ড এন্ড লাগাইবা, তাহলে 2টা বাক্য কনজাংশন ওয়ার্ড দ্বারা যুক্ত হয়ে গেল। এই বুদ্ধি সিম্পল ট্রিক্স তোমাদের মাথায় খেলতে হবে, তাহলে দেখবা অনায়াসে তুমি অ্যান্সার করতে পারতেছো। আচ্ছা, তাহলে এইগুলা মোটামুটি সবাই পারো। স্যার 1 পেজে কি লিখলে সামারি হবে? তুমি হ্যাঁ একটা পৃষ্ঠা বা 1 পেজে লিখবা, 1 পৃষ্ঠা জাস্ট হচ্ছে তুমি 1 পৃষ্ঠা হচ্ছে সামারি লেখার চেষ্টা করবা। অতিরিক্ত পৃষ্ঠা লেখার কোনো দরকার নাই বা লেখারও কোনো দরকার নাই, বুঝতে পারছো? আচ্ছা, সাদিয়া লিখেছে স্যার আপনার কথা শুনলে মনে হয় ইংরেজিতে পাস করব। এত টেনশন? হ্যাঁ হ্যাঁ রে, টেনশনের কিছু নাই সাদিয়া, অবশ্যই তোমরা পাস করবা। এটা নিয়ে টেনশনের কোনো বা চিন্তার কোনো কারণ নাই। আমি আবার এক ভিডিওতে টেনশন টেনশন বারবার ইংলিশে লিখছিলাম, টেন্স বা টেনশন টেনশন, এটাকে আমার ব্যঙ্গাত্মক করে কয়েকজন কমেন্টস করছে স্যার বেশি টেনশন, টেনশনটাকে টেনশন বলে। তো যাই হোক, আবার টেনশন করিও না, টেনশন করা দরকার নাই, চিন্তা করার দরকার নাই, পাস করবা ইনশাল্লাহ। মাথায় সাহস রাখো, বুদ্ধি রাখো, মনে সাহস রাখো, অবশ্যই তোমরা পাস করবা ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাসলিম লিখেছো পোলাফন হুদাই আলাদা করে প্রাইভেট পড়ে, ফ্রিতেই যদি এত সুন্দর ক্লাস যায় তাহলে দরকার পড়ে নাই প্রাইভেট স্যার। আচ্ছা, ধন্যবাদ প্রিয় স্যার, আলহামদুলিল্লাহ, দোয়া করবা সবাই। ওকে, তাহলে আমরা হচ্ছে এবার চলে যাচ্ছে আমাদের গ্রামারের দিকে। একটু খেয়াল করি আমরা গ্রামার থেকে আমাদের পরে দেখো, আমরা সবাই যারা আমাদের প্রিয় স্টুডেন্ট বা প্রিয় শুভাকাঙ্ক্ষী প্রত্যেকে একটু খেয়াল করো, সবাই হচ্ছে একটু খেয়াল করো। আমাদের 2 নঙে থাকবে হচ্ছে কারেকশন। তো কারেকশনের জন্য তোমরা যে কাজটা করবা, আমি জাস্ট হচ্ছে গ্রামারগুলো সলভ করতেছি না, গ্রামারের ক্লাস কালকে হবে।
জাস্ট এটা বলার চেষ্টা করছি তোমরা এনি 5 পাঁচটা হচ্ছে তোমাদের গ্রামার কারেকশন থাকবে, 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। এখন মাথায় রাখতে হবে যখন 5টা প্রশ্ন উত্তর করবা কারেকশনের দিকে, তুমি কারেকশনে যখন অ্যান্সার করবা মাস্ট বি তোমাকে ফুল সেন্টেন্সটা লিখতে হবে। 2 নং প্রশ্নের উত্তর লিখতে হবে এভাবে, 2 নং প্রশ্নের উত্তর লিখে ফুল বাক্যগুলো তোমার হচ্ছে এভাবে এ বি সি ডি, অর্থাৎ তুমি জাস্ট যদি শুধুমাত্র উত্তরটা লেখো তাহলে হবে না, কারেকশনের ক্ষেত্রে তোমার ফুল যে সেন্টেন্সটা আছে অর্থাৎ তোমাদের ফুল সেন্টেন্সটা ফুল মিনিংসটা তোমার হচ্ছে ফুল বাক্যটা এখানে লিখতে হবে। আর তোমাদের এখানে আমি একটা ছোট্ট করে সাজেশন দিয়ে দিই, মাথায় রাখবা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের রুলস থেকে একটি আসবে, এটা 100%। 2 তোমাদের মিস্টেক অফ ডিগ্রি রুলস থেকে একটা আসবে 100% উদাহরণ। 3 নম্বরে ওয়ার্ড মিস্টেক অফ ওয়ার্ড, এই ওয়ার্ড থেকে তোমাদের একটা আসবে, এটা 100%। এরপর দেখো তোমাদের প্রিপার এবং সুপিরিয়র ইনফেরিয়র, প্রিপারের রুলস থেকে তোমাদের একটা আসবে, এটা 100%। অর্থাৎ তোমাদের এই 4টা রুলস তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের কারেকশন থেকে এই 4টা রুলস থেকে তোমাদের পরীক্ষা আসবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ। জাস্ট যারা বুদ্ধিমান তারা একটু সাইড নোট করে রাখো, যারা ক্লাসটা করতেছো তোমাদেরকে আমি একটা সাজেশন দিয়ে দিলাম, তোমরা মাথায় রাখবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে রুলস সঠিক ব্যবহার, এখান থেকে তোমাদের পরীক্ষায় একটি প্রশ্ন আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মিস্টেক অফ ডিগ্রি, সুপিরিয়র ইনফেরিয়র, টু থাকে দেন থাকে টু, ওয়ার্ড একটি ওয়ার্ডের পরিবর্তে আরেকটি ওয়ার্ড, যেমন ইনভেন্টেড থাকে ডিসকভার্ড, এরকম উইটনেস থাকলে এভিডেন্স, এই ওয়ার্ডগুলা। আর প্রিপারের পরে সবসময় হচ্ছে তোমার 2টা ভার্বের পরে সবসময় আইএনজি হয়, ভার্বের সাথে আইএনজি। এই 4টা রুলস তোমরা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে প্রত্যেকে কারেকশন করবা, দ্যাটস ইট। তোমরা এই কারেকশনে অবশ্যই এই সাজেশনটা মাথার মধ্যে রাখবা, এবং আমি আশা করি তোমরা এখান থেকে অবশ্যই 2টা 3টা বা 1টা 2টা অবশ্যই কমন পাবা। যারা বুদ্ধিমান তারা এক কথাই বুঝে, যারা বুদ্ধিমান তারা অবশ্যই পড়বা। ওকে, দেন দেখো আমাদের পরে 3 নংয়ে আসবে, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ কলেজ, দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ গোয়িং টু অবজার্ভ ইন ইউর কলেজ, নাও রাইট ইন ইউর ডিশ অ্যাবাউট ইট, মেক এ স্লোগান। দেখো তোমাদের কিন্তু 4টা মার্ক, তোমরা একটু আমি তোমাদেরকে প্রশ্ন করি যে 4 মার্কের জন্য তোমরা 4 মার্কের জন্য কোন 2টা আইটেম তোমাদের মাস্ট বি পরীক্ষায় আসবে। এই 2টা আইটেম প্রতি বছরই 100% আসে। কার প্রিপারেশন কোন 4 মার্কের জন্য কোন 2টা আইটেম তোমরা পড়ছো একটু আমাকে জানাও তো দেখি, তোমাদের মাথায় দেখি যে কে তোমরা একটু আবার বুঝাই, আমার বুঝান মাথায় ঢোকে নাই। আচ্ছা, না বুঝলে সমস্যা নাই, মাথাটা নিচ দিয়ে পাগুলো উপরে দিবা, ডিগবাজি দিবা। আমি আমার বেশিরভাগ স্টুডেন্টকে মানে মজার ছেলেও খাসি ছেলে বলতাম ডিগবাজি দিবা, যখন ঘুমে ধরে বা মাথায় কিছু মনে না থাকে তখন হচ্ছে মাথাটাকে নিচে দিবা, ওয়ালের উপরে টেনগুলা দিবা, পাগুলো উপরে দিবা, দিয়া ডিগবাজি দিবা, দেখবে যে মাথা সব মনে আসতেছে এবং মাথা ব্রেনে কাজ করবে, এই কাজটা করবা। তো যাই হোক, এখন যে বিষয়টা তোমরা 4 মার্কের জন্য কোন আইটেমগুলো পড়তেছো আমাকে জানাও তো দেখি। দেখো এখানে তো আসছে একটা, কি আসছে, আরে বাবা রে বাবা, এখানে স্লোগান দিচ্ছে, স্লোগান 4টা মার্কেট দেখো। আচ্ছা, রাশেদ সে লিখেছে পোস্টার এবং নোটিশ, দ্যাটস ইট। আমি তোমার সাথে আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। তো আমরা মাথায় রাখবো 4 মার্কের জন্য আমরা অনলি পোস্টার, 2 নম্বরে আমরা হচ্ছে নোটিশ, এই 2টার প্রিপারেশন নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আমরা অবশ্যই পরীক্ষার হলে 4 মার্কের জন্য পোস্টার এবং নোটিশ এই 2টা আইটেম করে যাব। আমরা মেমো, স্লোগান, অ্যাডভার্টাইজমেন্ট, এইগুলো আমাদের সিলেবাস থেকে বাদ, এগুলো পড়ার দরকার নাই, আমরা পড়বো না। আমরা জাস্ট পোস্টার এবং নোটিশ এই 2টা পড়ে যাব পরীক্ষার হলে। আচ্ছা, তাহলে তোমরা সবাই বুঝতে পারছো। এন্ড দেন আমাদের দেখো, এই যে দেখো এখানে একটা জিনিস দেখবা, সবাই একটু খেয়াল করো, জাস্ট যারা বুদ্ধিমান তারা সহজে ধরতে পারবা। রাইট এ প্যারাগ্রাফ এনি ওয়ান অফ দ্য ফলোইং টপিকস। দেখো, ফ্রেন্ডশিপ, ক্লাইমেট চেঞ্জ, কোয়ালিটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট,
বুঝছো কিন্তু বুঝছো। তো এখানে তোমরা কোনো কিছু খেয়াল করতে পারতেছো প্যারাগ্রাফের মধ্যে? কিছু কি পাচ্ছ, কিছু কি ধরতে পারতেছো যে এই তিনটা প্যারাগ্রাফে, এখানে 1 2 3 তিনটা প্যারাগ্রাফে যে কোনো একটি প্যারাগ্রাফ অ্যান্সার করতে হবে। এখানে আমরা কি এমন জিনিসটা দেখতেছি যেটা আমি একটা মানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, যে ট্রিক্সটার মাধ্যমে আমার ধরো ফ্রেন্ডশিপ কমন আসলো না, ধরো ক্লাইমেট চেঞ্জ কমন আসলো না, ধরো কোয়ালিটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট এটাও আমার কমন আসলো না, বাট আমি এখানে এমন একটা ট্রিক্স আছে যে ট্রিক্সের মাধ্যমে আমি অ্যাপ্লাই করে আমি জাস্ট পরীক্ষার হলে ধুমায় লিখতে পারি। যারা রিটেন পার্ট নিয়ে খুবই টেনশন বা খুবই চিন্তায়, তাদের জন্য এখানে হচ্ছে যে ফর্মুলা কিন্তু দেয়া আছে। তোমরা কে কে বলতে পারবা এখানে এই ফর্মুলাটা কি, কে কে ধরতে পারছো একটু দেখি তো। ভেরি গুড, উম্মে কুলসুমা ব্যাড সাইড আসছে, ভেরি গুড। দেখো আমরা তোমাকে বারবার আমি বলছি যে আমার ক্লাসে আমি প্রত্যেকবার বলি, আমরা আমাদের প্যারাগ্রাফের জন্য আমরা সবসময় অলওয়েজ অলওয়েজ অল টাইম আমরা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ থাকবে, সেটা হচ্ছে ব্যাড সাইড থেকে 100% থাকবে। তিনটা প্যারাগ্রাফের মধ্যে দেখো এই যে ক্লাইমেট চেঞ্জ আছে, এই ক্লাইমেট চেঞ্জটাকে আমরা হচ্ছে এটাকে ব্যাড সাইডে ধরতে পারি, অর্থাৎ এটা হচ্ছে ব্যাড সাইড। কোয়ালিটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট এটা হচ্ছে গুড সাইড, এটা হচ্ছে গুড সাইড। এবং দেখো এই ফ্রেন্ডশিপটা হচ্ছে কমনও না এবং হচ্ছে আনকমনও না, তাহলে আমরা কমন আনকমন দুইটার মধ্যে এটা পড়ে গেছে, এবং আমরা চাইলে এই ফ্রেন্ডশিপটাকে কিন্তু আমরা গুড সাইডে লিখতে পারি। তাহলে আমরা যদি জাস্ট মাথাটাকে খেলাই, টেকনিক অবলম্বন করে পড়ি, তাহলে কিন্তু অনায়াসে এটা অ্যান্সার করতে পারি। আমরা এমন একটা টেকনিক শিখবো যে টেকনিকের মাধ্যমে যত প্রবলেম রিলেটেড বা এনভায়রনমেন্ট পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, ন্যাচারাল ক্যালামিটিস, প্রাইস হাইক, ডেঙ্গু ফিভার, যে কোনো ধরনের প্রবলেম নিয়ে আসো, আমরা হচ্ছে প্রবলেম সম্পর্কিত একটা ব্যাড সাইড শিখলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। এখন যদি তোমার স্টুডেন্ট রেভলিউশন আসে, স্টুডেন্ট রেভলিউশন অথবা জুলাই বিপ্লব, ধরো আমার আসলো স্টুডেন্ট রেভলিউশন, আসলো স্টুডেন্ট রেভলিউশন, রেভলিউশন, এই যে স্টুডেন্ট রেভলিউশন আসলো, এটা কি গুড সাইড, এটা কি ব্যাড সাইড? নো, এটা হচ্ছে তোমার একটা আনকমন প্যারাগ্রাফ, সমসাময়িক সাম্প্রতিক একটা প্যারাগ্রাফ। তাহলে আমার বাকি তো রয়েছে আরো দুইটা, যে দুইটা প্যারাগ্রাফ আছে আমরা গুড সাইড ব্যাড সাইড পড়লে অনায়াসে কমন পড়ে। তো মাথায় রাখতে হবে এই বছর তোমরা অবশ্যই ব্যাড সাইড, অনলি একটা ব্যাড সাইড শিখে রাখবা, তোমরা হচ্ছে অবশ্যই প্যারাগ্রাফ কমন পাবা। তাহলে বিষয়টা কি ক্লিয়ার? আমি কি তোমাদেরকে 8 মার্ক নিশ্চিত করতে পারছি কিনা? তোমাদের 8টা মার্ক নিশ্চিত বলে দিতে পারছি কিনা একটু জানাও। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি যে টেকনিক বললাম তোমরা জাস্ট মাথায় রাখবা, অবশ্যই এই 8টা মার্ক তোমরা কমন পাবা। আচ্ছা, রেজাল্ট শুধু মেয়েদের কমেন্ট, উত্তর ছেলেরা কি কমেন্ট পড়বে না? স্যার আমি অবশ্যই ছেলেদের কমেন্ট পড়ি, তোমরা সবাই ছেলেরা বেশি বেশি কমেন্টস করো, তোমরা কমেন্ট করো না কৃপণতা করো, সো তোমাদের কমেন্টগুলো আগে পড়বো। তোমরা ছেলে, আমিও ছেলে, আমি নট কিন্তু মেয়ে, সো ছেলেদের কমেন্টটা অবশ্যই করবো। তোমরা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই কিন্তু লাইভ ক্লাসে, অনলাইন ক্লাসে তারা বেশি কমেন্টস করে, বেশি জানতে চায়, বেশি প্রশ্ন করে। ছেলেরা খুবই কনজারভেটিভ এবং তারা হচ্ছে খুবই রিজার্ভ, তারা হচ্ছে প্রশ্নটা করে না, বা মানে শীতের রাতে মোবাইলটা বিছানায় দিয়ে হাতটা কম্বলের নিচে দিয়ে খাটটা বের করে না, বের করে যে কমেন্টস করবে সেটা করতে চায় না, সেটা আমার কোনো দোষ নাই। তাহলে তোমরা কি বুঝতে পারছো কিনা? এই 8টা মার্ক নিশ্চিত করে দিলাম। সাম্প্রতিক গুলা দিব আমাদের বাস দেওয়ার জন্য। হ্যাঁ, তোমাদেরকে বয় কারবা তালবাসো বাস। আমার হচ্ছে কয়েকদিন আগে একটা হচ্ছে অনার্স না ডিগ্রি একটা ক্লাসে একটা মেয়ে আমার পরে পেইড ব্যাচের স্টুডেন্ট বলছে, স্যার আপনি যে এই যে শর্টকাট টেকনিক দিচ্ছেন, তাহলে কি স্যার আমরা ক্লাসে কি স্যার পরীক্ষার হলে কি স্যার আমরা ডট ডট খাবো, ডট ডট খাবো? আমি বলছি ডট ডট কি, মানে সে বলতেছে স্যার এটা হচ্ছে যে, মানে আমি বলছি ডট ডট কি, বুঝলাম না। তখন সে বলতেছে যে আমি কি ডট ডট খাবো। তোমরা আসলে তোমাদের মুখে কোনো কিছু আটকায় না, তো এটা তোমরা অবশ্যই খাবা না ইনশাল্লাহ, আশা করি ডট ডট খাবা না এবং বাসও খাবা না, ঠিক আছে? তো
তোমরা একটু ভালো করে এই টেকনিকগুলো ফলো করবা। এত কনফিউজ হওয়ার কিছু নাই, এত টেনশন বা চিন্তা করার কিছু নাই, আল্লাহ ভরসা। ঠিক আছে, 3টা প্যারাগ্রাফ আসবে, সো ডট ডট খাওয়ার কোনো টেনশন নাই। আচ্ছা আচ্ছা, এরপর দেখো আমাদের, এবার দেখো দেখো এখানে বলছে 5 নম্বরে, দেখো 5 নম্বরে আসছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম। আমি তোমাদেরকে বলেছিলাম যদি তোমরা অ্যাপ্লিকেশন কখনো করো, যদি তোমরা অ্যাপ্লিকেশন করো কখনো মাথায় রাখবা যে তোমরা ম্যাক্সিমাম টাইমে কলেজের সেটআপ এবং কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত, কলেজের সুযোগ অথবা সুবিধা সম্পর্কিত অথবা সেটআপ সম্পর্কিত, সেটআপ, এই সেটআপ নিয়ে এবং কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত তোমাদের 100% তোমরা অ্যাপ্লিকেশন পরীক্ষায় কমন পাবা। সো তোমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা যে তোমাদের কলেজের প্রিন্সিপালের অনুমতি, হয় তোমার একটা অনুমতি নিয়ে আসবে অথবা তোমার একটা সেটআপ নিয়ে আসবে, অথবা একটা তোমার সেটআপ নিয়ে পরীক্ষার প্রশ্ন আসবে। তাহলে অবশ্যই দেখো এখানে আসছে কি মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ক্লাসরুমের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য প্রিন্সিপালের। আমাদের বইয়ের F1 ফরম্যাট 1 যদি তোমরা মুখস্থ করো অ্যাপ্লিকেশন বা কেউ অ্যান্সার করো, তাহলে তোমরা প্রত্যেকে হচ্ছে আমাদের ইংলিশ কম্পালসারি সাবজেক্টের F1 যেটা আছে ফরম্যাট, তোমরা সবাই প্রত্যেকেই এইটা পড়ার চেষ্টা করবা। আশা করি এটা পড়লেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন তো ছেলেদের জন্য আমরা চান্স পাচ্ছি না, না ছেলেরাও আমরা কমেন্টস করতে, ছেলেদের কমেন্টস পড়তেছি। আচ্ছা, শাহরিয়ার হাসান বেলাল বলছে স্যার গুড সাইডের এসেটা দেন, অবশ্যই দিব এবং আমাদের পেজে পোস্ট করা আছে। সাব্বির আল্লাহ বর্ষা, হ্যাঁ নিলয়, আচ্ছা স্যারকে বলে লাভ কি, ওকে। আচ্ছা, রাসেল বলতেছে হেনা কই, হেনা তো আমার কাছে না, হেনা তো তোমাদের কাছে আছে, হেনা তো আমার কাছে নাই, হেনা তো এখানে পড়তেছে, সে হেনা লাইভ ক্লাসে লাইভ দেখতেছে, সো হেনার চিন্তা করে লাভ নাই। এন্ড দেন আমরা দেখো পরে কি আছে, এরপর দেখো আমাদের পরে রয়েছে রাইট এ লেটার। তোমাদেরকে বারবার আমি একটা কথা বলেছি যে তোমরা অর দিয়ে তোমার হচ্ছে লেটার আসবে, অর হচ্ছে লেটার, অর দিয়ে আসবে কি লেটার, এবং প্রতি বছর তোমরা হচ্ছে 100% ইনশাল্লাহ ধরে রাখো তোমাদের কনফার্ম লেটার আসবে। এই জন্য আমরা আগেই বলি যে কোনো বছর অ্যাপ্লিকেশন, কোনো বছর সিভি আসে, তোমরা অবশ্যই এটাকে স্কিপ করে তোমরা লেটারটা বাই অ্যান্সার করবা, লেটার অ্যান্সার করবা। বারবার বলতেছি লেটার নিয়ে প্রিপারেশন নাও, কারণ চিঠি তোমাদের আসবে 2টা ক্যাটাগরি। তোমাদের লেটার যদি এবছর আসে, মাথায় রাখবা তোমার লেটার যদি আসে ভাই, এবার আসবে ভাইয়ের নিকট এবং আসবে বন্ধুর নিকট। এই বন্ধু এবং ভাইয়ের নিকট একটি মাত্র ফরম্যাট আমাদের বইয়ে দেয়া আছে, এই একটি মাত্র ফরম্যাট পড়লে তুমি অনায়াসেই এটা 100% পরীক্ষার প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং মাঝে মধ্যে অনেক সময় বাবার কাছে আসে, কিন্তু ভাইয়েরা তোমরা ম্যাক্সিমাম টাইমে দেখবা বন্ধুর কাছে আসে অথবা ভাইয়ের কাছে আসে। তাহলে তোমরা লেটারের সাজেশন দিয়েছি এবং আমাদের বইয়ে ফরম্যাট দেওয়া আছে, জাস্ট আমাদের বইয়ের যে লেটার অ্যাপ্লিকেশন, এই ভাই এবং বন্ধুর ফরম্যাটটা তোমরা মাস্ট পড়ার চেষ্টা করবা। আশা করি তোমরা 8 থেকে 7 অনায়াসেই পাবা ইনশাল্লাহ। তাহলে তোমাদেরকে এই 7 কনফার্ম করে দিতে পারছি কিনা বা 8 লেটার নিশ্চিত করতে পারছি কিনা একটু জানাও। যদি পারি তাহলে একটা লাস্ট স্টিকার, সবাই ধুমায়া লাস্ট স্টিকার। যদি তোমাদের 8 কনফার্ম করতে পারি, একটা লাস্ট স্টিকার সবাই, একটা লাস্ট স্টিকার সবাই হচ্ছে কমেন্ট করো দ্রুত। যদি পারি আই পারিঙ্গা, তাহলে তোমরা দিয়ঙ্গা কমেন্ট সেকশনে একটা লাস্ট স্টিকার দেঙ্গা। বন্ধুর নিকট টাকা সে পত্র লিখবা, একটা কিন্তু আমার বন্ধু কিপর আছে ফরিদ, দেখছো তোমার এই যে তোমার দান্দা কিন্তু সেটা, টাকা চাইলে বন্ধু কিন্তু টাকা দিবে না, বুঝছো। প্রেমিকার নিকট না আসলে এটা নাই না, এনামুল রেজা প্রেমিকার নিকট কোনো লেটার নাই। সম্মানিত আপুরা একটু চুপ করেন দয়া করে। শামীম বলেছে, শামীম ধন্যবাদ তোমাকে। আচ্ছা তাহলে লেটার ডান, তাহলে হচ্ছে আমরা একটা লাস্ট স্টিকার দিতে পারি। কঠিন জানমি চলতেছে কমেন্ট বক্সে, হ্যাঁ নাহিদ নূর তুমি একটু শান্ত থাকো ভাই, তুমি শান্ত হও, বি কোয়াইট, তুমি শান্ত হও।
আচ্ছা অ্যাপ্লিকেশন পড়বো না, ঠিক আছে, তাহলে তুমি লেটার পড়বা। সুরঞ্জিত পেয়েছে, সে সবুজ স্টিকার দিয়েছে, লাভ স্টিকার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তা দেখো সিবি আসতে পারে কিনা। ব্যাক টু ডিন, সিবি তোমার আসতেও পারে নাও আসতে পারে, আমি শিওর দিতে পারতেছি না, বাট প্রিপারেশন নিয়ে ভালো। ঠিক আছে ঠিক আছে। এই দেখো আমার ছেলে অলওয়েজ বলে যে দেখবা যে মানে আমাদেরকে মাঝে মাঝে বলে আব্বু ঠিক আছে ঠিক আছে, মানে সে এই কথাটা একটু ভালো বলতে পারে। আমার ছেলে বলে ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে, মানে এই এতটুকু শব্দ সে সুন্দরভাবে বলে। যখনই তোমাদেরকে পড়াই তখনই আমার ছেলের কথা বারবার মনে আসে। যাই হোক দেখো আমাদের সব থেকে তোমাদের মার্কটা হচ্ছে রিটেন পার্টের মধ্যে অ্যাসে। তো অ্যাসের জন্য আমরা তোমাদেরকে অ্যাসে আমি ক্লাস করাইছি, অনেকবার পড়াইছি, বলছি যে অ্যাসে তোমাদের 15 মার্ক। তো অ্যাসেও আসবে 3টা, দেখো আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ এবং প্যাট্রিয়টিজম এবং হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশন। দেখো আমাদের এখান থেকে এটা হচ্ছে ব্যাড সাইড থেকে আসছে, এটা হচ্ছে ব্যাড সাইড, এটা হচ্ছে গুড সাইড এবং এটা হচ্ছে একটা গুড সাইড থেকে আসছে। ধরো এটা হচ্ছে আমাদের একটা গুড সাইড থেকে, একটা হচ্ছে তোমার ধরো কি বলে এসে আসছে। আমাদের যদি আমরা মাথায় রাখতে হবে যে একটা এসের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা হচ্ছে স্টেপ, তার স্টেপ বা পয়েন্ট। এই স্টেপ বা পয়েন্ট যদি তোমার ঠিক মতো লিখতে পারো তাহলে তুমি অনায়াসে পাবা। 3 নম্বরের বিষয়টা হচ্ছে তোমার মিনিমাম 5টি স্টেপ দিতে হবে, 5টি স্টেপ। এবং 4 নম্বর বিষয়টা প্রত্যেকটা স্টেপে তোমার 3 5 কত মার্ক, 15 মার্ক তুমি পাবা অনায়াসে। এবং 5 নম্বরে যে বিষয়টা তোমাদের মিনিমাম 4 থেকে 5টি পেজ অথবা সর্বনিম্ন 3টি পেজ তোমার লিখতে হবে পরীক্ষার হলে। যদি কেউ এসে থেকে অ্যান্সার করতে চাও তোমাকে স্টেপ বা পয়েন্ট দিতে হবে এবং 5টা স্টেপ দিতে হবে এবং প্রতিটা স্টেপ থেকে আমরা 3 5 15 মার্ক ধরবো এবং 4 থেকে 5টি পেজ হচ্ছে আমি লেখার চেষ্টা করব এবং সর্বনিম্ন 3টি পেজ হচ্ছে অ্যান্সার করব। আমার মনে রাখতে হবে যদি আমি গুড সাইড ব্যাড সাইড আমাদের সবসময় ইন্ট্রোডাকশন এটা হচ্ছে আমাদের কমন একটা স্টেপ। 2 নম্বরে আমাদের ডেসক্রিপশন অথবা বডি অফ আইডিয়া, এটা হচ্ছে আমাদের খুব কমন একটা ডেসক্রিপশন মানে বর্ণনা, ইন্ট্রোডাকশন মানে সূচনা। 3 নম্বর হচ্ছে কনক্লুশন, এটা হচ্ছে আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ স্টেপ। এই 3টা স্টেপ তোমাকে মাস্ট বি দিতে হবে। আর যদি প্রবলেম নিয়ে লেখো বাড়তি হচ্ছে তোমার লিখতে হবে কজ বা কজেস রিমেডি অর্থাৎ প্রতিকার লিখতে হবে এবং তুমি লিখতে পারো এটার কজেস রিমেডি অথবা ইফেক্ট প্রভাব, আমরা লিখতে পারি ইফেক্ট। এই স্টেপগুলো হচ্ছে ব্যাড সাইড থেকে। তো মাথায় রাখবা একটা এসে যখন লিখবা মাস্ট বি তুমি হচ্ছে স্টেপ দিবা এবং 4টা বা 5টা স্টেপ দিবা এবং সর্বনিম্ন 3টা পেজ লিখবা এবং 3 থেকে 5টা পেজ লিখতে হবে মাস্ট বি। এবং মাথায় রাখবা তোমার অবশ্যই ব্যাড সাইড, যদি কেউ এসের প্রিপারেশন নাও ব্যাড সাইড এবং গুড সাইড এই দুইটার হচ্ছে প্রিপারেশন নিয়ে যাবা, কারণ যেহেতু এসেতে মার্কটা একটু বেশি দ্যাটস ওয়াই তোমরা কখনো রিস্কে থাকবে না। এই জন্য ব্যাড সাইডটাও শিখে যাবা, ব্যাড এবং গুড দুইটা সাইডের ফর্মুলা টেকনিক শিখে যাবা, অনায়াসে তোমরা হচ্ছে মিনিমাম 15 থেকে 10 12 অবশ্যই পাবা এবং সর্বোচ্চ 13 অথবা 14 এই মার্কটা পাবা। সর্বনিম্ন 10 12 এবং সর্বোচ্চ হচ্ছে 13 14। আর কোনো স্টুডেন্ট যদি ইফ এনি স্টুডেন্ট যদি কোনো স্টুডেন্ট স্টেপ দিতে পারে এবং সে মার্ক পাবে, এটা 100% আমি নিশ্চিত করে বলতে পারি। যদি কোনো স্টুডেন্ট স্টেপগুলা দেয় তাহলে সে 100% এসে থেকে মার্ক পাবে। স্টেপ ছাড়া পয়েন্ট ছাড়া কোনো মার্ক নাই, কোনো মার্ক দিবে না। কমন 3টা স্টেপ বলছি, কনক্লুশন, ডেসক্রিপশন অথবা বডি অফ দ্য আইডিয়া এবং ইন্ট্রোডাকশন। এই 3টা স্টেপ হচ্ছে তোমাদের একদম জরুরি যে কোনো এসের মধ্যে লিখবা। তাহলে দেখো আমি কিন্তু তোমাদের এই 15 মার্কও তোমাদের কমপ্লিট করে দিলাম। তাহলে এই 15 মার্ক নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও। স্যার একটা নিলে হবে না স্যার, একটা হ্যাঁ হবে স্যার। আমার বন্ধু ইসরাফিল আমাকে না জানিয়ে ক্লাসে অ্যাটেন্ড করছে, ওরে কিছু বলেন। আলামিন তোমার বন্ধু যে তোমার না জানিয়া
তোমারে হচ্ছে যে ক্লাসে ঢুকছে, তুমিও তারে না জানিয়া 2টা বিয়ে করে ফেলবা, তুমি কোনো বিয়াতে তুমি তার দাওয়াত দিবা না। এটা হচ্ছে সব সাফ সাফ কথা, এটা ইনসাফ বিচার। তুমি বিয়ে করবা 2টা বিয়ে করার একটা বিয়েতে তারা দাওয়াত দিবা না, দ্যাটস ইট। আচ্ছা, মিসকাত দেখছো, মিসকাত আসছে সে প্রেম করতে, এত সুন্দর করে ক্লাস করাচ্ছি, সে আসছে প্রেম করতে। তো যাই হোক, আজকে এই ছিল আমাদের কিছু কিছু প্যাসেজ ক্লাস, কিছু কিছু রিটেন ক্লাস, কিছু কিছু গ্রামার ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ উই আর ট্রাইং বেস্ট আমরা 7 নং থেকে তোমাদের 14 নং পর্যন্ত 7 to 14 আমরা পরে তোমাদেরকে সাজেশন দিব এবং তোমাদের কিভাবে অ্যান্সার করতে হবে নেক্সট পার্ট 2 ক্লাস আমাদের আর আগামীকালকে ইনশাআল্লাহ ঠিক রাত 9টা থেকে 10টার ভিতরে পার্ট 2 ক্লাস নিয়ে হাজির হব। সো সেই পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো। আরেকটা বিষয়, মজার বিষয় বলি, দেখো মানুষ যখন বিপদে পড়ে, বিপদ না, ধরো আমি হচ্ছে সারা বছর তো বই বেচছি আলহামদুলিল্লাহ, এখন আমি এই ইংরেজি বইটা ফ্রিতে দিতে যাচ্ছি, একদম মানে একদম ফ্রিতে দিতে যাচ্ছি। সো দেখো এই বইটা একদম ফ্রিতে দিতে যাচ্ছি, কিন্তু স্টুডেন্টরা নিতেছে না। আমার 200 বই আছে বুঝছো, মানে সারা বছর আলহামদুলিল্লাহ এবার হিউজ পরিমাণ সেল হয়েছে, এত পরিমাণ স্টুডেন্ট সারা বাংলাদেশে বিভিন্ন কলেজ বিভিন্ন লাইব্রেরি থেকে আমাদের বই সংগ্রহ করছে আলহামদুলিল্লাহ। বাট আমি শেষ মুহূর্তে আমার 300 বই আছে যে ভাবলাম কাগজের দামটাও যদি অন্তত উঠে বইটা নিয়ে না। এখন বলছি কুরিয়ার চার্জটা ভাই 100 টাকা, অনলি বলছি 270 টাকার বই আমরা হচ্ছে 100 টাকা দিচ্ছি, যে 100 টাকা দিয়ে বইটা নাও তোমরা। হ্যাঁ, আমার 100 টাকা দিয়ে বইটা নিলে তোমাদের কুরিয়ার চার্জটা ধরো হাতে যদি তোমার 2 দিন বা 3 দিন সময় পিডিএফ পড়ার থেকে, আমরা তো পরীক্ষার আগে পিডিএফ দেই, এখন পিডিএফ পড়ার থেকে একটা সুন্দর চকচকে কাগজের বই পরের বছর তোমার ছোট ভাইদেরকে দিতে পারবা। 100 টাকা দিয়ে বইটা এইটাও নিতে পারতেছে না, মানে এইটাও নিতে অনেকে কনফিউশন, নিবে কি নিবে না। এই জন্য বললাম যে কি হলো ফ্রিতে দিতে যাচ্ছি, এখন ফ্রিতেও মানে স্টুডেন্ট নিতেছে না। তো তোমাদের কাছে আমার এই দুঃখটা বা বলার এইটাই কারণ, রিজন তোমাদের হচ্ছে যারা যারা মানে বই আমাদের কিনতে পারো না, টাকার প্রবলেমে বা বিভিন্ন সমস্যায় আছো, অনলি 100 টাকা দিয়ে কুরিয়ার চার্জটা দিয়ে জাস্ট আমাদের এই বইটা কিনে নাও। জাস্ট 100 টাকা দিয়ে বইটা কেনার জন্য আমাদের এই যে নাম্বারটা রয়েছে, তোমরা জাস্ট এই নাম্বারে 0140049657 এই নাম্বারে মেসেজ করে বইটা অর্ডার করতে পারো। যাদের কাছে টাকা নাই 100 টাকা দিয়ে বইটা সংগ্রহ করো। আশা করি তোমাদের অনেক বেশি উপকার আসবে এবং 100 টাকা তোমার বিফলে যাবে না। পরবর্তী বছরে তুমি চাইলে তোমার ছোট ভাইদের কাছে বইটা বিক্রি করতে পারবা। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আমার ক্লাস যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা আজকের ক্লাসটা কেমন লাগছে। আচ্ছা, হুসাইন লেগেছো আমি নিব, তারিন লেগেছো আমি নিতে চাই, শরীফ লেগেছে আমি নিতে চাই। আমার 200 বই আছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি 100 টাকার বিনিময়ে বইটা নিতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। লাস্টে 200-300 বই আছে যেগুলা মানে আমার বিক্রি হবে না, কারণ শেষ মুহূর্তে পিডিএফই নেই সবাই। তো যদি তোমার এই 2 দিন হাতে আমরা 270 টাকা 250 টাকা বইটা সেল দিছি, যেটা সত্য কথা, টু বি অনেস্ট, ভেরি অনেস্ট, আমরা হচ্ছে যে এটা বিক্রি করছি। এখন শেষ মুহূর্তে সময় কম, এই জন্য হয়তো বা স্টুডেন্টরা নিতেছে না। তো যাই হোক, যদি কারো কাছে 100 টাকা থাকে তাহলে তোমরা অবশ্যই বইটা সংগ্রহ করতে পারো। তো ওভারঅল যাই হোক, আজকে আমার ক্লাস, আমার পড়ানোর স্টাইল এবং আমার বোঝানোর স্টাইল এবং তোমাদের কতটুকু উপকারে আসছে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের পজিটিভ বা নেগেটিভ তোমাদের মতামতগুলো জানাবা। এবং আমি চেষ্টা করব, আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই ক্লাস, ইমপ্রুভ মাই অ্যাটিটিউড, ইমপ্রুভ মাই লেকচার। আমরা চেষ্টা করব আমাদের ডে বাই ডে আমি আমার উন্নতি করার জন্য, এবং আমি আরও ভালো ভালো ক্লাস যেন উপহার দিতে পারি এবং আরও ভালো ভালো টিপস এবং ট্রিক্স তোমাদের জন্য দিতে পারি, অবশ্যই চেষ্টা করব। সো আজকের ক্লাসটা যদি ভালো লাগে, আজকের ক্লাসে তোমার কনফিউশন এবং হচ্ছে প্যাসেজ লেখার নিয়ম, প্রশ্নটার ধরন এবং তোমাদেরকে প্যারাগ্রাফ, লেটার এবং অ্যাসের যে সাজেশন বা যে টেকনিকগুলো বললাম, টেকনিকগুলো এগুলো যদি কাজে লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা, তোমার বন্ধু বান্ধবীকে ক্লাসটা অবশ্যই শেয়ার করবা। এটা আমার রিকোয়েস্ট। সো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ
আল্লাহ আমাকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।